আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। ইরানের বিরুদ্ধে যুদ্ধে মাত্র 4-5 দিন টিকবে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা প্রতিবেদন নিয়ে শঙ্কায় ওয়াশিংটন। মার্কিন যুদ্ধ দানব ডুবিয়ে দিতে মশা বাহিনী মোতায়েন করেছে ইরান। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কৌশলগতভাবে জিতে যেতে পারে ইরান। নতুন নতুন অস্ত্র দেখালো ইরানি বিপ্লবী গার্ড। ইরান নতি শিকার নয়, যুদ্ধই বেছে নেবে। নেপালের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে র্যাপার বালেন শাহ। ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে বললেন মোদি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের বিরুদ্ধে যুদ্ধে মাত্র 4 থেকে 5 দিন টিকবে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা প্রতিবেদন নিয়ে শঙ্কায় ওয়াশিংটন। মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সামরিক অভিযান শুরু করে তবে তা মাত্র 4 থেকে 5 দিন টিকিয়ে রাখতে পারবে। ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ একটি গোয়েন্দা মূল্যায়নে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবাহী রণতরী ও যুদ্ধ জাহাজ সহ বিশাল সামরিক সম্পদ মোতায়েন করা সত্ত্বেও ইরানের বিরুদ্ধে টেকসই ও নিবিড় সামরিক অভিযান চালানোর সক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্রের সীমিত। বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থার যৌথ মূল্যায়নে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের গোলা বারুদের ঘাটতি হবে। ইরানের ছড়িয়ে ছিটিয়ে থাকা ও ভূগর্ভস্থ স্থাপনাগুলো ধ্বংস করতে প্রচুর পরিমাণে নির্ভুল নির্দেশিত যুদ্ধাস্ত্রের প্রয়োজন হবে, যা মার্কিন মজুদে পর্যাপ্ত নাও থাকতে পারে। অঞ্চলে মার্কিন জ্বালানি ও গোলা বারুদ সরবরাহ ব্যবস্থা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকিতে থাকবে। প্রক্সি বাহিনীর হামলা, যুদ্ধ শুরু হলে ইরানের মিত্র গোষ্ঠীগুলো হিজবুল্লাহ, হুথি, ইরাকি মিলিশিয়া, ইসরায়েল ও আঞ্চলিক মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে, যা মার্কিন বাহিনীকে একসাথে একাধিক ফ্রন্টে যুদ্ধ করতে বাধ্য করবে। কেন মাত্র 4 থেকে 5 দিন? প্রতিরক্ষা বিশ্লেষক অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত জেমস উইলফিল্ড বলেছেন, ইরান আমাদের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বিশাল ভান্ডার, ভূগর্ভস্থ স্থাপনা এবং আঞ্চলিক প্রক্সি বাহিনী একসাথে মোকাবিলা করা অত্যন্ত কঠিন। প্রথম কয়েকদিন আমরা হয়তো ব্যাপক হামলা চালাতে পারবো, কিন্তু তারপর আমাদের পুনরায় সাজতে হবে, গোলা বারুদ এবং জ্বালানি সরবরাহ করতে হবে। ইরান সেই ফাঁক কাজে লাগাতে চাইবে। ইরান গত কয়েক বছর ধরে এমন এক প্রতিরক্ষা কৌশল গড়ে তুলেছে যা বিশেষভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী প্রতিপক্ষকে মোকাবেলার জন্য ডিজাইন করা হয়েছে। তার মধ্যে রয়েছে অসংখ্য ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরী, পাহাড়ের গভীরে নির্মিত দুর্ভেদ্য স্থাপনা যেখানে হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে, ড্রোনের বিশাল বহর, প্রায় 80,000 শাহেদ ড্রোন যা ঝাঁক বেঁধে হামলা চালাতে পারে। প্রক্সি বাহিনীর নেটওয়ার্কগুলো হিজবুল্লাহ, হুথি, ইরাকি মিলিশিয়াদের মাধ্যমে আঞ্চলিক মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে ইরান। তেহরানের হাতে রয়েছে হরমুজ প্রণালী বন্ধের ক্ষমতা, যা বিশ্বের 20% তেল সরবরাহ বন্ধ করে দেওয়ার সক্ষমতা রাখে। এই গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ পেয়েছে এমন এক সময়ে যখন ওমানের মধ্যস্থতায় জেনেভায় মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। আলোচনার মূল বিষয় ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন। এই প্রতিবেদন ইঙ্গিত দেয় যে সামরিক বিকল্প কতটা সীমিত, যা কূটনীতিকদের উপর চাপ বাড়িয়ে তুলবে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশ্লেষক ডক্টর অ্যান্টনি কর্ডসম্যান বলেছেন, এই প্রতিবেদন দেখাচ্ছে যে ইরানের বিরুদ্ধে যুদ্ধের বিকল্প কতটা সীমিত। অল্প কয়েকদিনের হামলা ইরানের সামরিক কাঠামো ধ্বংস করতে পারবে না, বরং এটি একটি দীর্ঘ ও বিধ্বংসী যুদ্ধের সূচনা করবে, যার পরিণতি কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। তাই কূটনীতির বিকল্প নেই। মার্কিন যুদ্ধ দানব ডুবিয়ে দিতে মশা বাহিনী মোতায়েন করছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের মতো সামুদ্রিক দানবগুলোকে ডুবিয়ে দেওয়ার জন্য ইরান মশা কৌশল গ্রহণ করেছে। বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি তার দক্ষিণ উপকূলে সম্মিলিত মহড়া 1404 আয়োজন করেছে, যেখানে ক্ষেপণাস্ত্র, ব্যাটারি, মাইক্রোড্রোন, প্রাণঘাতী নৌকা এবং স্পেশাল ফোর্স ইউনিট অংশ নিয়েছে। এই মহড়ার মূল উদ্দেশ্য উপসাগর ও হরমুজ প্রণালীতে তীর থেকে সমুদ্র প্রতিরক্ষা কৌশল অনুশীলন করা। ইরানের মশা কৌশল হলো অপ্রতিসম যুদ্ধের একটি উন্নত রূপ, যেখানে ছোট, সস্তা কিন্তু অত্যন্ত কার্যকর অস্ত্র দিয়ে বড় ও ব্যয়বহুল যুদ্ধ জাহাজকে লক্ষ্য করা হয়। এই কৌশলের মূল অস্ত্রগুলো হলো আত্মঘাতী ড্রোন, নৌকা যা ছোট, দ্রুতগামী ও রাডার ফাঁকি দিতে সক্ষম নৌকা, বিস্ফোরক বোঝাই করে শত্রু জাহাজে আঘাত হানে, মাইক্রোড্রোনের ঝাঁক, একসাথে শত শত ছোট ড্রোন নিক্ষেপ করে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা অচল করে দেওয়া,
ঘাতি শ্রেণীর সাবমেরিন যা অগভীর পানিতে লুকিয়ে থেকে টর্পেডো হামলা চালানো, তীরবর্তী ক্ষেপণাস্ত্র ব্যাটারি নিয়ে উপকূল থেকে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অন্যতম। আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি বলেছেন, আমাদের কাছে বিশাল জাহাজ নেই, আমাদের দরকারও নেই। আমাদের কাছে রয়েছে হাজার হাজার মশা যা একসাথে ঝাঁক বেঁধে হামলা চালালে যে কোনো দানবকে পরাস্ত করতে পারে। সেন্টার ফর নেভাল অ্যানালাইসিসের বিশ্লেষক ডক্টর ব্রায়ান ক্লার্ক বলেছেন, ইরানের এই মহড়া দেখাচ্ছে যে তারা যুদ্ধের জন্য প্রস্তুত, কিন্তু তারা সরাসরি সংঘাতও চায় না। এটি একটি দ্বৈত বার্তা। আমরা প্রতিরোধ গড়ে তুলেছি, কিন্তু প্রয়োজনে আমরা আক্রমণও করব। ইরান চায় মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর আগে বার ভাবুক। মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর চাপ বাড়ায়, তাহলে এই মশা কৌশল বাস্তব যুদ্ধক্ষেত্রে প্রয়োগ করা হতে পারে। বিশ্ব এখন শঙ্কিত দৃষ্টিতে দেখছে, এই ছোট অস্ত্রগুলো কি সত্যি মার্কিন দানবের ডুবিয়ে দিতে সক্ষম হয়, নাকি এটি কেবল মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কৌশলগতভাবে জিতে যেতে পারে ইরান। গত সপ্তাহে ওমানের মধ্যস্থতায় জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা আরেক দফা বৈঠকে বসেন, তবে আলোচনা নিয়ে উভয় পক্ষের মূল্যায়নে ছিল পার্থক্য। তেহরান জানায় আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে, অন্যদিকে ওয়াশিংটন এটিকে সামান্য অগ্রগতি হিসেবে অভিহিত করেছে। একই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য সামরিক হামলার হুমকি পুনর্ব্যক্ত করেন এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি আরও জোরদার করা হয়। কূটনীতি ও সামরিক চাপের এই সমান্তরাল অবস্থান আলোচনায় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়িয়েছে। এ প্রেক্ষাপটে ইরান মনে করছে একতরফা বা অসম চুক্তি মেনে নিলে ভবিষ্যতে আরও কঠোর দাবি আসতে পারে। আজ পরমাণু কর্মসূচি, কাল ক্ষেপণাস্ত্র কর্মসূচি, পরশু শাসন ব্যবস্থা। তাই তেহরান কৌশলগত ধৈর্যের পথ বেছে নিচ্ছে। যদিও যুক্তরাষ্ট্রের সামরিক হামলা ব্যাপক ক্ষয়ক্ষতি ডেকে আনতে পারে, তবুও ইরানের দুর্গম পার্বত্য দীর্ঘস্থায়ী সংঘাতকে জটিল করে তুলতে পারে, যা ওয়াশিংটনের জন্য ব্যয়বহুল ও রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। এখানে ইরানের সম্ভাব্য জয়ের দিকটি স্পষ্ট। সামরিক শক্তিতে সমকক্ষ না হয়েও আঞ্চলিক কূটনীতিকে কাজে লাগিয়ে তেহরান তার অবস্থান শক্ত করেছে। 2023 সালে চীনের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ আঞ্চলিক উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরবর্তীতে উপসাগরীয় দেশগুলো স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেয়। সৌদি আরব, ওমান, তুরস্ক ও কাতার ওয়াশিংটনকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে বলে জানা গেছে। ফলে ইরানের সম্ভাব্য বিজয় সামরিক ময়দানে নয়, বরং যুদ্ধ এড়িয়ে কূটনৈতিক ভারসাম্য রক্ষায় আঞ্চলিক সম্পর্ক জোরদার করে এবং সংঘাতের রাজনৈতিক মূল্য বাড়িয়ে তেহরান চাপ মোকাবিলা করে নিজ অবস্থান অটুট রাখতে পারে। নতুন নতুন অস্ত্র দেখালো ইরানি বিপ্লবী গার্ড। পারস্য উপসাগরের কৌশলগত উপকূলীয় এলাকা এবং ইরানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপগুলোতে কম্বাইন্ড 1404 নামক সামরিক মহড়ায় নতুন নতুন অস্ত্র প্রদর্শন করেছে ইরানের বিপ্লবী গার্ড কোর আইআরজিসি। এই মহড়ায় আধুনিক যুদ্ধ কৌশল এবং সর্বাধুনিক সমরাস্ত্রের সমন্বয় করেছে তারা। সমসাময়িক যে কোনো বহিঃশত্রুর হুমকি মোকাবেলায় দেশটির সশস্ত্র বাহিনীর প্রস্তুতির অংশ হিসেবে এই মহড়া আয়োজন করা হয়। অভিযানের শুরুতে রিজওয়ান লুইটারিং ড্রোন ব্যবহার করে নিখুঁতভাবে শত্রুর অবস্থান শনাক্ত করা হয়। এরপরই লক্ষ্যবস্তুর উপর নির্ভুল আঘাত হানতে আইআরজিসি তাদের আলোচিত শাহেদ 136 সুইসাইড ড্রোনের বহর মোতায়েন করে। উপকূলীয় প্রতিরক্ষা দ্বীপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বাহিনীর প্যারাট্রুপারদের পাশাপাশি ব্যবহার করা হয়েছে প্রক্সিমিটি ফিউজ আর্টিলারি এবং বিশেষায়িত শোর টু সি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। সাগরের দিক থেকে আসা সম্ভাব্য যে কোনো জলযান বা হুমকি মোকাবেলায় ভারী গোলাবর্ষণের মাধ্যমে নিজেদের শক্তিমত্তা জানান দিয়েছে ইরানের এই এলিট বাহিনী। আইআরজিসি স্থল শাখার কমান্ডার জেনারেল মোহাম্মদ কারামি রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, এই মহড়াটি ক্ষেপণাস্ত্র, কামান, ড্রোন এবং সাঁজোয়া বাহিনীর সক্ষমতা যাচাইয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে আঞ্চলিক বর্তমান প্রেক্ষাপটে যেসব সম্ভাব্য হুমকি রয়েছে সেগুলো মাথায় রেখেই অভিযানের পরিকল্পনা সাজানো হয়েছে। মহড়ার বিশেষ আকর্ষণ ছিল উচ্চ নির্ভুলতার পেনিট্রেটর মিসাইল ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ। এই নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলো চরম ইলেকট্রনিক যুদ্ধের পরিস্থিতির মধ্যেও দিক নির্ণয় করতে সক্ষম এবং শক্তিশালী বাংকার বা সাঁজোয়া কলাম ধ্বংস করতে বিশেষভাবে নকশা করা হয়েছে।
ইরান নতি শিকার নয়, যুদ্ধই বেছে নেবে। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের উপর চাপ সৃষ্টির লক্ষ্যে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে সামরিক শক্তি সাজিয়েছে ট্রাম্প প্রশাসন। সাগরে বড় সব রণতরী আর ঘাঁটিতে থরে থরে যুদ্ধ বিমান প্রস্তুত রেখেছে যুক্তরাষ্ট্র। তবে তেহরান আলোচনা চলমান রাখলেও যুদ্ধ প্রস্তুতি বাদ দিচ্ছে না। তাদের গর্বের ক্ষেপণাস্ত্র নিয়ে হুমকি দিচ্ছেন নেতারাও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি ও চরম উত্তেজনার মাঝেও নিজেদের পারমাণবিক কর্মসূচি ও অস্ত্র ভান্ডার নিয়ে নতি স্বীকার করতে নারাজ ইরান, যা রীতিমতো বিস্মিত করেছে মার্কিন কর্মকর্তাদের। এমন প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে হামলার ঝুঁকি নিয়ে শীর্ষ মার্কিন কর্মকর্তা সতর্কবার্তা প্রত্যাখ্যান করেছেন স্বয়ং প্রেসিডেন্ট। প্রত্যুত্তরে ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন যে কোনো যুদ্ধে তেহরানকে সহজে পরাজিত করবে। এমন পরিস্থিতিতে আজ জেনেভায় বৈঠকে বলছে যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাত এড়ানোর শেষ চেষ্টা হিসেবে এই বৈঠক হওয়ার কথা। সেখানে যুদ্ধ এড়ানোর একটি পথ হিসেবে বেসামরিক উদ্দেশ্যে সীমিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রস্তাবটি বিবেচনা করা হতে পারে। তেহরানের অবস্থান হলো পারমাণবিক কর্মসূচি কেবল শান্তিপূর্ণ কাজের জন্য এবং ক্ষেপণাস্ত্র তাদের আত্মরক্ষার অধিকার। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষকদের মতে, ইরানের শাসক গোষ্ঠীর কাছে তাদের আদর্শগত ভিত্তি ও সার্বভৌমত্ব বিসর্জন দেওয়ার অর্থ হলো নিজেদের অস্তিত্ব বিলীন করা। তবে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান বিষয়ক পরিচালক আলী ওয়ায়েজ বলেছেন, ইরানের কাছে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নেওয়া মনে হলো যমদূতের হাতে নিজেকে সঁপে দেওয়া। তারা বিশ্বাস করে একবার নতি স্বীকার করলে চাপ কমবে না, বরং যুক্তরাষ্ট্র তাদের টুটি চেপে ধরতে আরো উৎসাহিত হবে। যদি সংঘাত শুরু হয় তবে তা কতদূর গড়াবে তা নিয়ে রয়েছে নানা সমীকরণ। প্রতিরক্ষা বিশ্লেষক ফারজিন নাদিমি মনে করেন, ইরান সম্ভবত গত জুনের মতোই সীমিত হামলা হজম করে নিয়ে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোয় পাল্টা আঘাতের চেষ্টা করবে। কিন্তু ট্রাম্প যদি আরো বড় লক্ষ্য নিয়ে এগিয়ে যায়, তবে মার্কিন ও ইসরায়েলি বাহিনীকে শুরুতেই ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা গুঁড়িয়ে দিতে হবে। মার্কিন গণমাধ্যম জানিয়েছে, জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ডান কেইন ইরানের বিরুদ্ধে হামলার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন। এর মধ্যে রয়েছে দীর্ঘমেয়াদী সংঘাতের ঝুঁকি। অন্যদিকে ইরান ইয়েমেনের হুথি বিদ্রোহীদের কৌশল অনুসরণ করতে পারে। নেপালের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে র্যাপার বালেন শাহ। গত সেপ্টেম্বরে নেপালের ঐতিহাসিক জেএনজি নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের পর আগামী 5ই মার্চ দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে দেশটির পরবর্তী সরকার প্রধান কে হবে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই তালিকায় সবার উপরে আছেন রাজধানী কাঠমান্ডুর সাবেক মেয়র ও র্যাপার বালেন্দ্র শাহ, যিনি বালেন শাহ নামে পরিচিত। নেপালে কোনো নির্ভরযোগ্য জনমত জরিপ নেই, তবে দেশটির 4 জন রাজনৈতিক বিশ্লেষক এবং স্থানীয় গণমাধ্যম 2022 সালে রাজধানী কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হয়ে রাজনৈতিকভাবে নিজের যোগ্যতা প্রমাণকারী এই সঙ্গীত শিল্পীকে নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রেখেছেন। তারা পরবর্তী প্রধানমন্ত্রী পদের শীর্ষস্থানীয় পছন্দ হিসেবে তুলে ধরেছেন এবং সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সহ দেশটির ঐতিহ্যবাহী রাজনৈতিক নেতাদের তিনি পরাজিত করবেন বলেও আশাবাদী। কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের একজন সাংবিধানিক আইন বিশেষজ্ঞ বিপিন অধিকারী বলেন, বালেন শাহ এতটাই জনপ্রিয় যে এখন কাঠমান্ডুতে আসা বাসগুলোতে স্টিকার লাগানো থাকে, বালেনের শহরে যাচ্ছি। তার মতে, যদি বালেন শাহ ক্ষমতা গ্রহণ করতে সক্ষম হন, তাহলে এটি এমন একজন ব্যক্তির নাটকীয় উত্থান হবে যিনি র‍্যাপ সঙ্গীতের মাধ্যমে জনসাধারণের নজরে এসেছিলেন, সরকারের সমালোচনা করেছিলেন এবং তার জনপ্রিয়তাকে উচ্চ রাজনৈতিক পদে আরোহণের জন্য ব্যবহার করেছিলেন। ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে বললেন মোদি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের বর্বরতার পরও দৃঢ়তার সঙ্গে ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার 2 দিনের সফরে ইসরায়েলে গেছে মোদি। এরপর তিনি ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেম অবস্থিত ইসরায়েলি সংসদ নেসেটে যান। সেখানে বক্তব্য দেন তিনি। ইসরায়েলের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে মোদি বলেছেন, 7 অক্টোবর হামাসের সেই বর্বরোচিত সন্ত্রাসী হামলায় যারা প্রাণ হারিয়েছেন এবং যেসব পরিবার ধ্বংস হয়ে গেছে তাদের প্রত্যেকের জন্য আমি ভারতের জনগণের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাই। এছাড়া ইসরায়েলি সংসদ দাঁড়িয়ে তিনি বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করার কথা বলেছেন। তিনি বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় প্রয়োজন বিশ্বের সকল দেশের সম্মিলিত প্রচেষ্টা, কারণ বিশ্বের যে কোনো প্রান্তে ঘটে যাওয়া সন্ত্রাসবাদ সব জায়গার শান্তির জন্যই হুমকি। ঠিক এই কারণেই ভারত এমন সব উদ্যোগকে সমর্থন করে যা টেকসই শান্তি এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণে আব্রাহাম চুক্তির প্রতিও সমর্থন জানান তিনি। এর পাশাপাশি গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনায় নিজের সমর্থন ব্যক্ত করেন ভারতীয় প্রধানমন্ত্রী। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার।
ইরানের বিরুদ্ধে যুদ্ধে মাত্র 4-5 দিন টিকবে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা প্রতিবেদন নিয়ে শঙ্কায় ওয়াশিংটন। মার্কিন যুদ্ধ দানব ডুবিয়ে দিতে মশা বাহিনী মোতায়েন করেছে ইরান। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কৌশলগতভাবে জিতে যেতে পারে ইরান। নতুন নতুন অস্ত্র দেখালো ইরানি বিপ্লবী গার্ড। ইরান নতি শিকার নয়, যুদ্ধই বেছে নেবে। নেপালের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে র্যাপার বালেন শাহ। ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে বললেন মোদি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।